আরব দেশগুলি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় $2 ট্রিলিয়ন ইনভেস্ট করেছে। তাদের যে সোভারেন ওয়েলথ ফান্ড আছে, সেই সোভারেন ওয়েলথ ফান্ডের প্রায় $2 ট্রিলিয়ন। এবং আমরা জানতে পেরেছি, ফিনান্সিয়াল টাইম জানাচ্ছে, ওয়ার্ল্ড স্ট্রিট জানাচ্ছে যে এরা কথা বলা শুরু করেছে যে টাকাটা আমরা উইথড্র করব। ক্যান ইউ ইম্যাজিন, যদি মধ্যপ্রাচ্যের দেশগুলি তাদের এই $2 ট্রিলিয়ন বা তার অংশ উইথড্র করে, তাহলে আমেরিকার ইকোনমি তো তাসের ঘরের মধ্যে ভেঙে পড়বে। এই যে ক্রাইসিসটা আগামীতে আসছে, যেটা মনে হচ্ছে যে হারে যুদ্ধ চলছে, যে হারে দুই পক্ষে আতঙ্ক সৃষ্টি হচ্ছে, হরমুজ চ্যানেলকে যেভাবে আপনার ব্যবহার করা হচ্ছে, যে যেভাবে পাশে মানে পাচ্ছে, সেই প্রেক্ষিতে তেলের দাম ভবিষ্যতে আরো বাড়বে এবং এর প্রতিক্রিয়াটা বিশ্ববাজারে অত্যন্ত নেগেটিভ হতে পড়বে। যুদ্ধে যাবার সিদ্ধান্ত নেবার আগে কি আপনি এর মারাত্মক ক্ষয়ক্ষতির হিসাব মাথায় রেখেছিলেন? একথাকে আপনি বিবেচনা করেছিলেন যে এই যুদ্ধ বিস্তৃত হলে সবার আগে পুড়ে মরবে উপসাগরের দেশগুলি, মানে আমরা? এই অঞ্চলের জনগণের একথা জিজ্ঞাসা করার পুরো অধিকার রয়েছে। যুদ্ধটা কি আপনার একার সিদ্ধান্ত, নাকি নেতানিয়াহু ও তার সরকারের চাপে আপনি করেছেন? অলরেডি তেলের দাম আন্তর্জাতিক বাজারে $100 প্লাস হয়ে গেছে পার ব্যারেল। তো এই পার ব্যারেল যদি 100 প্লাস হয় এবং তার যদি আপনি করেন 15 পয়সা, 20 পয়সা বা 25 পয়সাও যদি আপনার বেশি আসে পার গ্যালনে এখানে রিটেইলে, তাহলে কিন্তু সেটা একটা বড় খরচ। আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই যুদ্ধটি ইটস রিশেপিং মিডল ইস্ট রিলেশনশিপ অ্যামাং দ্য আরবস অ্যান্ড পার্সিয়ানস, অ্যামাং দ্য আরবস অলসো। আপনি কি মনে করেন? আমি ভাই, এই চিঠিটি খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে চিঠিটি আসছে এমন একজন লোকের কাছ থেকে যিনি প্রেসিডেন্ট ট্রাম্পের একজন ব্যক্তিগত বন্ধু। আল হাফতুর এবং ট্রাম্প 2016 সালে প্ল্যান করেছিলেন তিনি ইউএইতে ট্রাম্প টাওয়ার বানাবেন। জি। এবং আল হাফতুর চিঠি লিখে, পত্রিকায় কলাম লিখে ট্রাম্পের প্রেসিডেন্সির পক্ষে এন্ডোর্স করেছিলেন। জি। বলেছেন হি ইজ এ গ্রেট ডুয়ার, এটা হাফতুরের বক্তব্য। উনি দুটি কথা বলছেন। এক তো বললাম, উনি তোমাকে পারমিশন কে দিয়েছে আমাদের নামে যুদ্ধ করার। এরপর তিনি বলছেন যে যুদ্ধে যাবার সিদ্ধান্ত নেবার আগে কি আপনি এর মারাত্মক ক্ষয়ক্ষতির হিসাব মাথায় রেখেছিলেন? একথাকে আপনি বিবেচনা করেছিলেন যে এই যুদ্ধ বিস্তৃত হলে সবার আগে পুড়ে মরবে উপসাগরের দেশগুলি, মানে আমরা? এই অঞ্চলের জনগণের একথা জিজ্ঞাসা করার পুরো অধিকার রয়েছে। যুদ্ধটা কি আপনার একার সিদ্ধান্ত, নাকি নেতানিয়াহু ও তার সরকারের চাপে আপনি করেছেন? ভেরি সিগনিফিক্যান্ট। যুদ্ধটাকে আপনি করার ডিসিশন নিয়েছেন, নাকি পেছন থেকে চাপ দিচ্ছে আপনাকে ইসরায়েল? শেষে উনি বলছেন, যেটা আপনি উল্লেখ করলেন, তার বোর্ড অফ পিস নিয়ে। আপনারা জানেন, মধ্যপ্রাচ্যে, গাজাতে এবং বিশ্বজুড়ে শান্তি আনবার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প বোর্ড অফ পিস করেছেন। বোর্ড অফ পিস ঘোষণার 2 দিন পরে তিনি ইরান আক্রমণ করছেন। একদিকে তিনি শান্তির দেবতা, অন্যদিকে সেই চুক্তির কালি শুকোনোর আগেই দেখতে পাচ্ছি আমরা ইরানে বোমা পড়ছে। ইরান কিছুই করেনি, কিন্তু ইরান একটা হুমকি আমেরিকার জন্য, আমি মেনে নিচ্ছি, কিন্তু ইরান আশু হুমকি নয়। যেমন ধরা যাক, বলা হয়েছিল যে ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম আছে, শিওর আছে, কিন্তু সেই প্রোগ্রামের রেঞ্জ কত? 2000 কিলোমিটার। কখনই তো আমেরিকা পর্যন্ত পৌঁছবে না। এবং শুধু তাই না, রুবিও নিজে বলেছেন যে এই ব্যালিস্টিক মিসাইল ডেভেলপ করা যেতে পারে, কিন্তু ইট উইল টেক 8.5 ইয়ার্স। আরো 8.5 বছর পরে এই প্রোগ্রাম আমেরিকা পর্যন্ত পৌঁছতে পারবে। বাই দ্য ওয়ে, মাহমুদ চৌধুরী বলেছেন যে আমেরিকা আক্রান্ত হয়েছে। যেমন ধরা যাক পার্ল হারবার, ঠিক আছে, সেকেন্ড পার্ল হারবার, গুড এক্সাম্পল। আরেকটা হতে পারে 9/11 হতে পারে, আরেকটা 9/11 আরেকটা গুড এক্সাম্পল হয়েছে, হয়নি তা না। এনিওয়ে, তো আসলে এই চিঠি থেকে বোঝা যাচ্ছে যে আরব দেশগুলি, উপসাগরীয় দেশগুলি, তারা রক্তাক্ত হয়েছে। দে আর ব্লিডিং। কেমন আমরা বলি দুবাই বলি, কাতার বলি, দোহা বলি, কি বুঝি আমরা? ওয়েসিস, এটা একটা মরুভূমির মধ্যে একটা উদ্যান। সেখানে শান শওকত আছে, আনন্দ আছে, সুখ আছে, এবং আছে নিরাপত্তা। আমেরিকান সোলজারও বসে আছে আপনাকে নিরাপদ রাখবার জন্য। সেফ হেভেন। এক্স্যাক্টলি, সেফ হেভেন। সেই সেফ হেভেনে ছোট্ট একটা ড্রোন ছুড়ে আপনি আমার জীবনকে তছনছ করে দিতে পারেন। রাইট। ছোট্ট একটা ড্রোন দিয়ে আপনি আমাদের যা হচ্ছে এখন, যে ইমেজ তৈরি করেছিলাম আমরা, এখন ইনভেস্ট করবে না, কেন করবে এখানে? ফলে
পুরো উপসাগরের দেশগুলির স্টেকটা এত হাই দ্যাট if they cannot stop the war right now or as soon as possible, it will be catastrophic. আরেকটা it বলি will- আপনাকে, yeah. পানি। আরব দেশগুলি অলমোস্ট এন্টায়ারলি ডিপেন্ড করে পানি অন সমুদ্র থেকে আনা ডিস্যালিনাইজ করা, লবণাক্ত দূর করার প্রক্রিয়া আছে। খুব সহজে এই পানি ফ্যাক্টরিগুলি কিন্তু আপনি আক্রমণ করতে পারেন। সৌদি আরবে 60% পানি আসে সমুদ্র থেকে জি, ফ্রম ডিস্যালিনাইজ প্ল্যান্ট। ইয়া ইরান বলেছে হুম। তুমি যদি চাও আমি কিন্তু এটা করতে পারি। আপনারা দেখেছি জাতিসংঘে প্রস্তাব উঠেছে, হুম। আরবদের দাবিতে প্রস্তাব উঠেছে এবং 140 দেশ সমর্থন করেছে। তার দুদিন পরে কাতারের পররাষ্ট্রমন্ত্রী ইন্টারভিউ দিচ্ছেন, বলছে যে আমরা ইরানের সঙ্গে যুদ্ধ চাই না, ইরান আমাদের ভাই বন্ধু। এই প্রস্তাবটা হচ্ছে কি আমাদের কমন রেজিস্ট্যান্স প্রস্তাব, আপত্তির প্রস্তাব, হুম। কিন্তু আমরা যুদ্ধ করব না, আমরা ইরানের সঙ্গে যুদ্ধ করব না। এবং আপনারাও জানেন ইরানের প্রেসিডেন্ট টেলিভিশন পর্দায় এসে ক্ষমাও চেয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন যে ভাই তুমি আমার লক্ষ্য নও, আমার আক্রমণ লক্ষ্য তুমি নাও। তোমার দেশে বসে যারা একটু আগে বললাম রেডারের কথা বললাম, সামরিক বাহিনীর কথা বললাম, তাদের দিকে টার্গেট করছি আমরা। ও ভালো কথা। এই কথার মধ্যে একটি কথা যে আমার মনে হয় জেনে থাকা উচিত, এটি গত পরশুর কথা অথবা গতকালকের দিনের কথা। সৌদি আরব এবং ইরানের মধ্যে একটি সমঝোতা হয়েছে। সৌদি আরবের কোনো স্থাপনাগার অর্থাৎ অয়েল রিফাইনারিতে পানি দিয়াতে ইরান কোনো ক্ষেপণাস্ত্র ছুড়বে না, এবং এবং সৌদি আরব বলেছে তাদের ল্যান্ড তারা ব্যবহার করতে দিবে না আমেরিকান সৈন্যদের ইরান আক্রমণের জন্য। এবং এটা মধ্যস্থ করেছে পাকিস্তান, বাই দ্য ওয়ে। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। সো আপনি যদি এখানে একটু আমাদের জানা মানে কিছু বলতে চান, আমরা আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি, হচ্ছে যে এই আল হাফতুরের যে চিঠি তার একটা অন্য সিগনিফিকেন্স আছে। তা হচ্ছে এই যে এটা জানাচ্ছে ফিনান্সিয়াল টাইমস, তারা কি বলছে যে আরব দেশগুলি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় $2 ট্রিলিয়ন ইনভেস্ট করেছে। Yeah. তাদের যে সোভারেন ওয়েলথ ফান্ড আছে, সেই সোভারেন ওয়েলথ ফান্ডের প্রায় $2 ট্রিলিয়ন। এবং আমরা জানতে পেরেছি, ফিনান্সিয়াল টাইম জানাচ্ছে, ওয়াল স্ট্রিট জানাচ্ছে যে এরা কথা বলা শুরু করেছে যে টাকাটা আমরা উইথড্র করব। ক্যান ইউ ইমাজিন, যদি মধ্যপ্রাচ্যের দেশগুলি তাদের এই $2 ট্রিলিয়ন বা তার অংশ উইথড্র করে, তাহলে আমেরিকার ইকোনমি তো তাসের ঘরের মধ্যে ভেঙে পড়বে। $2 ট্রিলিয়ন যার ভিত্তিতে আমরা এই সাম্রাজ্য গড়ে তুলেছি। এবং পত্রিকা বলছে, ফিনান্সিয়াল টাইম বলছে যে এই চুক্তিতে শর্ত দেয়া আছে যে সংকট মুহূর্তে প্রয়োজন বোধ করলে আমরা উই ক্যান রিনেগোশিয়েট দ্য টার্মস অফ এগ্রিমেন্ট। সো দ্যাটস ইটস আন্ডারওয়ে। আর আপনি যেটা বললেন সৌদি আরব এবং ইরানের সঙ্গে যে যে নতুন বন্দোবস্ত, ইরান নিজেই কিন্তু বলেছে, হ্যাঁ আমি সমঝোতা। যেটা বললাম, তুমি আমার লক্ষ্য নাও, সৌদি আরব তুমি আমার লক্ষ্য নাও, বাহরাইন তুমি আমার লক্ষ্য নাও, আমার লক্ষ্য তোমার এখানে যে নেভাল বেজ আছে, ইয়া তোমার এখানে সামরিক, যা কিনা আমাকে আক্রমণ করে, আমি আক্রান্ত হচ্ছি, এটা একটা আর অলিখিত বক্তব্য, যেটা আমি একটুকে বললাম। যদি আমি খুব সহজে ড্রোন দিয়ে তোমার ইকোনমিকে আমি ডিস্টেবিলাইজ করতে পারি, হ্যাঁ তাহলে তোমার বাঁচার পথটা কি? হ্যাঁ, বাকিটা বুঝে নাও। বাকিটা বুঝে নাও। অ্যাবসলিউটলি রাইট। আর আপনি পাকিস্তানের কথা বলেন, পাকিস্তান একটা বড় বিপদে পড়েছে। বিপদে কি রকম? দে হ্যাভ এ প্যাক্ট উইথ সাউদি। এক্স্যাক্টলি। এবং প্যাকটা কি অনেকটা নেটোর মতো। হ্যাঁ হ্যাঁ, যদি আমি আক্রান্ত হই, তুমি আক্রান্ত, আমাকে ধরে নিব তুমি আক্রান্ত। আমাকে সাহায্য করবে। এখন যদি সৌদি বলে ভাই আমি তো আক্রান্ত হয়েছি, নাও গিভ মি নিউক্লিয়ার প্রোটেকশন, সৌদি ইরান পাকিস্তান কি করবে? পাকিস্তানের একটা বড় অংশ হচ্ছে শিয়া। Yeah, আপনারা জানেন it's a big part. I know. যুদ্ধ শুরুর পরে প্রায় 100 লোক মারা গেছে হ্যাঁ, যুদ্ধের বিরোধিতা করে। ইসলামাবাদের এমএসের সামনে বিক্ষোভের সময় হ্যাঁ, হ্যাঁ। প্রায় 130 জন লোক মারা গেছে। Correct, ফলে এই সরকার ভেঙে পড়বে যদি হ্যাঁ। পাকিস্তান It's a huge issue. সামান্য পথ মানে পা হিচড়ে পড়ে এবং ইরানের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, the country will become destabilized. Right, and that's why they had to do something. So তারা এই মধ্যস্থতা করতে বাধ্য হয়েছেন, এবং আমার মনে হয় খুব ভালো হয়েছে এটা হয়ে ভালো হয়েছে। বাই দ্য ওয়ে, অ্যাবসলিউটলি ভালো হয়েছে। এবং বাই দ্য ওয়ে, পাকিস্তানে শুধু নয়, ইন্ডিয়াতেও কিন্তু লাখো শিয়া নেমেছিল রাস্তায় যেদিন খোমেনি মারা গেছে। আমরা এটি দেখিনি, কিন্তু আমি অনেকের কাছ থেকে পেয়েছি, আমি পরবর্তীতে আপনাদের কাছে তুলে ধরবো। ইন্ডিয়াতে অনেক শিয়া আছে, তারা হলো ইসমাইলি গোত্রের শিয়া। এটি আরেকটা সাবসেকশন। দিস ওয়াজ রিয়েলি আই ওপেনিং টু মি। সো
এটার প্রভাব উপমহাদেশে পড়বে, কারণ উপমহাদেশে প্রচুর পরিমাণ শিয়া আছেন, এবং বাংলাদেশেও অনেক শিয়া আছেন, আপনারা হয়তো জানেন সেটি। তো এনিওয়ে, আমি এই কথা থেকে একটু সরে আসতে চাই। দিস ইজ ইন্টারেস্টিং ডাইনামিক্স রাইট নাও ইটস প্লেয়িং। আমেরিকা যেটি আশা করেছিল, ইসরায়েল যেটি আশা করেছিল, সেটি একেবারে সেরকম ভাবে হচ্ছে না। আমেরিকা ইজ গোনা বি বিগেস্ট লুজার আমি মনে করি, অ্যান্ড ইসরায়েল ইজ গোনা বি উইনার, কারণ দে আর উইনিং। ক্যান দে উইনিং, তাদের যে মানে স্বপ্নটি আছে সেটি তারা বাস্তবায়নের পথে বেশ আগে এগিয়ে যাবে বলে আমি মনে করি। হাবিব ভাই, একটু আমি অ্যাড করি, আসলে ইসরায়েলও নয়, আমেরিকা নয়, এই যুদ্ধের একমাত্র উইনার হচ্ছে যারা অস্ত্র বানায়, ও যারা ইয়া বড় ইয়া বড় ইয়া অ্যাবসলিউটলি একমাত্র তারাই win। অ্যাবসলিউটলি। আমরা কি উইনার নই কিন্তু, না না, ওরাই একমাত্র দেয়ার ইজ winner। নো উইনার। আমাদের মাহমুদ রেজা চৌধুরী কিছুক্ষণ আগে বললেন যে যুদ্ধকে কেউ কেউ কোনো পক্ষে জয়ী হয় না, সবচেয়ে বড় পরাজয় হয় মানবতার, সবচেয়ে বড় পরাজয় মানুষের যুদ্ধে পরাজয়। জয় হবে একমাত্র those who make bombs। রাইট। তো এখন রেইথিয়েন, ব্ল্যাক রক যারা আছে, তারা সবচেয়ে বই। বেশি পয়সা বানাচ্ছে। হ্যাঁ, এবং আর কারা পয়সা বানাচ্ছে সবচেয়ে বেশি? যারা মানুষের উপরে গোয়েন্দাগিরির নজর রাখছেন। না, এই প্লাস যারা তেলের ব্যবসা করে, আমাদের ট্রাম্প সাহেব কি বলেছেন, হ্যাঁ হ্যাঁ, ভালো অফকোর্স। তো যুদ্ধ হচ্ছে, আপনি তেলের দাম বাড়ছে, উই আর মেকিং মানি। উই আর মেকিং মানি, বাট ইটস ইউ ওইটা মেকিং কি? মানি, সাধারণ মানুষ নয়। এক্স্যাক্টলি। হাসান ফেরদৌস, রেজা চৌধুরী আর হাবিব রহমান ইজ নট মেকিং। তারপরও আমাদেরও তো মধ্যে বিভিন্ন মানে ইনকামের ভেদাভেদ আছে। তো তারা তো আর এটির কিছুই দেখবেন না। ইটস কল কে শেক ইকোনমি। মানে ধনীরা অনেক ধনী হয়ে থাকেন এবং দরিদ্ররা আর দরিদ্র থেকে দরিদ্রতর হতে থাকেন। এনিওয়ে, আমি আসবো সেই বিষয়ে। রেজা চৌধুরী, আমি যাচ্ছি আপনার কাছে। স্ট্রেট অফ হরমুজ বন্ধ হয়ে গেছে, বন্ধ মানে এক পক্ষ দাবি করছেন বন্ধ, এক পক্ষ বলছেন না, এবং বেশ কিছু জটিলতা তৈরি হয়েছে, এবং বিশ্ব বাজারে যে 20% তেল রপ্তানি হয় এখান থেকে হয়। এটার অর্থনীতি ইতিমধ্যে প্রভাব অর্থনীতিতে পড়তে শুরু করেছে। আমরা দেখছি আমেরিকাতে তেলের ব্যারেল $100 ছাড়িয়ে গেছে, $115 হয়ে গেছিল, নেমে এসেছিল 90-তে, এখন আবার $100 কাছাকাছি আছে। বিশ্ব অর্থনীতিটি কেমন মন্দার দিকে এটি ঠেলে দিতে পারে, এবং শুধু আমেরিকা নয়, আমেরিকাতে যদি মন্দা আসে সেটি বিশ্ব ইকোনমিতে তার ছাপ পড়তে বাধ্য, রাইট? এবং এই যে স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে দিলেন, এটা কিন্তু আমেরিকা বলছিল যে এটা সম্ভব নয়, এটা কেউ করতে পারবে না, আমরা এটা খোলা রাখবো। গতকাল সকালে আমি দেখলাম প্রেসিডেন্ট ট্রাম্প, তার পক্ষ থেকে একটি স্টেটমেন্ট দেওয়া হয়েছিল যে তারা কয়েকটি তেল ট্যাঙ্কারকে আমেরিকান নেভি এসকর্ট করে নিয়ে এসেছেন। কিন্তু কথাটি পরে যখন জানা গেল সত্য নয়, তারা পরে বলেছেন এটা ভুল বশত ছাপা হয়েছে। অর্থাৎ এটিও সত্য নয়, যার কারণে স্টক মার্কেট খুব উঠে গিয়েছিল। যখন সত্যটা বের হয়ে আসলো, স্টক মার্কেট মুখ থুবড়ে পড়লো। হাউ ডু ইউ সি এই জ্বালানি তেলের দাম যে $100 পৌঁছলো, এর প্রভাব আপনি কিভাবে দেখেন? বিশ্ব অর্থনীতি, আমেরিকার অর্থনীতিতে মন্দার দিকে আমরা কতখানি ঝুঁকির মুখে আছি? ধন্যবাদ হাবিব। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটু হাসান ভাইয়ের কাছ থেকে আমার নিজের জানাটাকে একটু শুধরে নেব। সেটা হচ্ছে, বলা হয়েছে পল হারবার আক্রমণ হয়েছিল, 9/11-এ আমেরিকা আক্রান্ত হয়েছিল। তার আগের ইতিহাসটা, পল হারবার আক্রমণ হওয়ার আগে আমেরিকার অবস্থানটা কি ছিল? সেটা কি আমেরিকা আক্রান্ত হওয়ার আগে তারা নির্দোষ ছিল কিনা? আর দ্বিতীয়ত 9/11-এর ঘটনাটা, ওকে, আমাদের হাতে কিন্তু সময় কম। হ্যাঁ, আচ্ছা, এখন আপনার প্রশ্ন এটা যে আসলে আমরা তেলের উপর ভাসছি। এখন তো প্রযুক্তি বলেন, যাই বলেন না কেন, অর্থনীতি বলেন, মূল চালিকা শক্তি তেল। এর পিছনে একটা তেল ভীষণ রকম আপনার ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আপনি যদি দেখেন বাংলাদেশের দিকেও যদি তাকান, প্রচুর লাইন, অনেক তেল গ্যাস যেখানে পাম্পিং করা হয় সেখানে বন্ধ রাখা হয়েছে, এবং সেখানেও একটা বিরাট সংকট সৃষ্টি হবে খুব নিকট ভবিষ্যতে। অলরেডি তেলের দাম আন্তর্জাতিক বাজারে $100+ হয়ে গেছে পার ব্যারেল। তো এই পার ব্যারেল যদি 100+ হয়, এবং তার যদি আপনি বলেন 15 পয়সা, 20 পয়সা বা 25 পয়সাও যদি আপনার বেশি আসে পার গ্যালনে এখানে রিটেইলে, তাহলে কিন্তু সেটা একটা বড় খরচ। আপনি দেখবেন যে আমরা যদি গাড়িতে তেল ভরতে চাই এখানে, যেখানে দেখা যায় $2.45 পার গ্যালন, আবার যদি পাশে দেখি না ওটাতে $2.40 পার গ্যালন, তো আমরা $2.40 দিকে যাই। তার মানে ওখানে কিন্তু 5 সেন্ট কিন্তু ম্যাটার করে। আমরা হয়তো চট করে বুঝতে পারি না 5 সেন্ট আর কি দিয়ে দিই, কিন্তু না, ওখানে 5 সেন্টও ম্যাটার করে। এই যে ক্রাইসিসটা আগামীতে আসছে, যেটা মনে হচ্ছে যে হারে যুদ্ধ চলছে, যে হারে দুই পক্ষে আতঙ্ক সৃষ্টি হচ্ছে, হরমুজ চ্যানেলকে যেভাবে আপনার ব্যবহার করা হচ্ছে, যে যেভাবে পাশে মানে পাচ্ছে, সেই প্রেক্ষিতে তেলের দাম ভবিষ্যতে আরো বাড়বে,
এবং এর প্রতিক্রিয়াটা বিশ্ববাজারে অত্যন্ত নেগেটিভ হইতে পড়বে এবং তার ফলে সাধারণ জনগণ যারা আমরা জেল পাচ্ছি তাদের পক্ষেও আমাদের জীবনযাপনে এই ধরেন গ্রোসারি দ্রব্যাদির দাম বাড়বে, আপনার গাড়ি ঘোড়ার দাম বাড়বে, আপনার প্লেনে চড়ার দাম বাড়বে, সবকিছু বেড়ে যাবে। জি। এর ফলে অর্থনীতিটার যে সচ্ছলতা ছিল গত কয়েক বছর সেই সচ্ছলতাটা চট করে নেমে যাবার প্রচন্ড আশঙ্কা দেখছি।